জয় গুরু। পুরুষোত্তম লীলা পার্ষদ মহারাজ অনন্তনাথ। অনন্তনাথ ও অনুকূলচন্দ্রের আবাল্য সখ্যতা। বাল্যকাল থেকেই অনন্তনাথ ও অনুকূলচন্দ্রের মধ্যে কেমন ও কি পরিমাণ অন্তরঙ্গতাপূর্ণ সখ্যতা ছিল তা জানা যাবে নিচের ঘটনাগুলির মাধ্যমে। একসময় কথা প্রসঙ্গে অনুকূলচন্দ্রকে অনন্তনাথ নিজের দিদির অর্থাৎ বিনোদিনীর দেবীর কথা বলেন। দিদির কথা শুনে অনুকূলচন্দ্র বলেন, তোর দিদি হলে তো তিনি আমারও দিদি। ঠাকুর বাড়ির সঙ্গে কাশীপুরের অন্নদানাথের বাড়ির ঘনিষ্ঠ যোগাযোগ বড়ই ছিল। অনুকূলচন্দ্র দিদির সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য অনন্তনাথের সঙ্গে দিদির রংপুরের বাড়িতেও আসতেন। অনন্তনাথের সঙ্গে তো আসতেনই, কখনো বা একাকী চলে আসতেন। সে সময় কেউই অনুকূলচন্দ্রকে ঠাকুর বলতো না বা ওইভাবে ভাবতো না। এমন ঘটনাও হয়েছিল যে সঙ্গীজন সহ বাজিতপুর ঘাটে বেড়াতে গিয়ে দেখেন যে পাকশি যাবার জন্য স্টিমার ঘাট থেকে ছাড়ছে। তখনই লাফ দিয়ে ওই স্টিমারে উঠে বসলেন। সঙ্গীদের বলে দিলেন যেন তারা শ্রী শ্রী মায়ের কাছে গিয়ে তার রংপুরে বেড়াতে যাওয়ার সংবাদ জানিয়ে দেয়। অনন্তনাথের দিদি দোক্তা সহযোগে পান খেতেন। দিদির সঙ্গে দীর্ঘ সময় গল্প স্বল্প ও মেলামেশা করতে করতে অনুকূলচন্দ্র পান দোক্তা খেতে অভ্যস্ত হয়ে পড়েন। অনেক দিন পর অবশ্য তিনি সে অভ্যাস ত্যাগ করেন। অনুকূলচন্দ্রকে জনসাধারণ যখন থেকে ঠাকুর বলতে আরম্ভ করে, তারপরেও তিনি কখনো অনন্তনাথের সঙ্গে কখনো বা বহুজন সমবিবাহে রংপুরে দিদির বাড়িতে গিয়েছিলেন। শ্রী ঠাকুরের জীবনে কতকগুলি উল্লেখযোগ্য ঘটনা রংপুরেই ঘটেছিল। ইহা অন্যান্য গ্রন্থকারদের কেহই উল্লেখ করেননি, সম্ভবত জানতেন না বললেই। যদিও এখানে সেসব ঘটনার উল্লেখ কিছুটা অপ্রাসঙ্গিক, তবুও ওইগুলির সঙ্গে অনন্তনাথের ও তার দিদির ভূমিকা কিছুটা ছিল বলেই সংক্ষেপে ওইগুলির কয়েকটি উল্লেখ করা হলো। সেগুলি এখানে না লিখলে তা চিরকালই অজ্ঞাত থাকবে। ইহাও আমার লেখার অন্যতম একটি কারণ। শ্রী ঠাকুরের গীতাপাঠ ও অলৌকিকত্ব। একবার শ্রী ঠাকুর অনন্তনাথের সঙ্গে দিদির বাড়িতে এসেছেন। একদিন সকালে দিদি পূবের ঘরে রান্নার কাজে ব্যস্ত। বাড়িতে সে সময় বয়োজ্যেষ্ঠ আর কেউ ছিলেন না। উন্মুক্ত উঠানে দুইটি আসন পূর্বাশ্ব হয়ে শ্রী ঠাকুর ও অনন্তনাথ বসেছেন। শ্রী ঠাকুরের বামে অনন্তনাথ। সম্মুখে রাখা একটি জলচৌকির উপর একখানি গীতা রেখে শ্রী ঠাকুর পড়তে লাগলেন। এমন গভীর মনোনিবেশ সহকারে পড়ছেন যে ক্রমে ক্রমে প্রখর রৌদ্রতাপ উভয়ের সর্বাঙ্গে পড়াতেও পাঠক কিংবা শ্রোতা কারো ভুককে ভয়নি। মধ্যাহ্নকাল উপস্থিত, তথাপি পাঠ চলছে। প্রখর রৌদ্রতাপে কষ্ট হচ্ছে ভেবে এই দীনলেখক একখানি ছাতা ফুটিয়ে নিয়ে শ্রী ঠাকুরের শরীর ছায়ায় আড়ালে রেখে দাঁড়িয়েছিলেন। কিন্তু অনন্তনাথ রোদেই বসে থাকলেন। এমন অখণ্ড মনোসংযোগ সহ পাঠ তার সাগ্র শ্রবণ চলছিল যে সম্ভবত জাগতিক কোনো সাংঘাতিক ঘটনাও তাদের কারো মনোযোগ আকর্ষণ করতে পারত না। সমগ্র গীতার পাঠ শেষ করে সেদিন এরা আসন ত্যাগ করে ওঠেন প্রায় অপরাহ্নে। আরেকবার শ্রী ঠাকুর দুজন পণ্ডিত সৎসঙ্গীকে সঙ্গে নিয়ে রংপুরে আসেন।
তাদের একজনের নাম সতীশ কাব্যতীর্থ। তৎকালে সাধারণত ভজন দীক্ষাই হতো। দেখতাম ওই দুজন এ গরমের মধ্যেও মোটা কম্বল মাথায় উপর দিয়ে সর্বাঙ্গ ঢেকে একাসনে বসে 3-4 ঘন্টা ধ্যান করতেন। শেষী ঠাকুর সহ ওই দুজন সৎসঙ্গী রাত্রিবাসে ব্যবস্থা করা হয়েছিল দিদির বাড়ির পূর্বে অবস্থিত কেরানি বাবুর বাড়ির একটি ঘরে। 3খানা চৌকি জোড়া দিয়ে মস্ত একটি ঢালা বিছানা, মাঝখানে শেষী ঠাকুর ও দুপাশে ওই দুজন রাত্রে শুতেন। শুয়ে নানা প্রকার কথাবার্তা হতো। এক রাত্রে একজন বলল, অমুক জায়গায় এক সাধু আছেন, তিনি ফুঁ দিয়ে আগুন জ্বালাতে পারেন। ওই কথা শুনে অপরজন বলল, মাদ্রাজের এক সাধুর এমন শক্তি আছে যে তিনি হাতিকে ধরে রাখতে পারেন। এমন সব আজগুবি গল্প তারা করছে, যার সারমর্ম রূপে ধরে নিতে হয় যে এখানে দীক্ষা নিয়ে এমন কোনো অলৌকিক শক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না। এই সব কথাবার্তা শুনতে শুনতে সে ঠাকুর তাদের বললেন, দেখুন তো আমার হাতটাতে কি যেন হলো, একটু তুলে ধরুন তো। একজন শুয়ে শুয়ে হাতটা উঠবার চেষ্টা করে হাতটাকে এক চুলো নাড়াতে না পেরে দুজনেই দুহাতে শেষী ঠাকুরের হাতটা টানাটানি করে দেখল যে হাতখানি একটুও নড়ে না। তখন উঠে লণ্ঠন ধরিয়ে নানাভাবে চেষ্টা করে অপারগ হবার পর আরও দেখা গেল যে শুধু একটা হাত বা পা নয়, তার শরীরের যে কোনো অংশ তাদের দুজনের একত্রিত শক্তিতেও কিঞ্চিত মাত্র হেলানো বা নড়ানো সম্ভব হলো না। তখন ভয় পেয়ে তাদের দুজনের একজন দিদিকে ডাকতে লাগলো। ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। দিদি উঠে সব ঘটনা শুনে ব্যাপারটি কি তা দেখবার জন্য তাড়াতাড়ি সেই ঘরে গেলেন। দিদি যখন সেই ঘরে ঢুকছেন, এমন সময় শ্রী ঠাকুর উঠে বসলেন। শ্রী ঠাকুরের দেহের এই বিভূতি প্রদর্শনের ঘটনাটি তাঁর জ্যৈষ্ঠপুত্র সদ্য শ্রীযুক্ত অমরেন্দ্রনাথ চক্রবর্তী কিছুদিনের পূর্বেই দেওঘরে তাঁর কাছে সমবেত সৎসঙ্গীদের নিকট বলেন। তাতেই জানা যায় যে তৎকালের অনেকেই এই ঘটনাটি জানত। এর কিছুদিন পর যখন শ্রী ঠাকুরের নাম আরও ছড়িয়ে পড়েছে, এমন সময় শ্রী ঠাকুর আরেকবার দুজন সৎসঙ্গী মহাপণ্ডিত সহ দিদির বাড়িতে এসেছিলেন। রংপুর শহরের কৈলাস রঞ্জন হাই স্কুলের প্রধান শিক্ষক ক্ষিতীশ বাগচি শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন। তাকে বলে শ্রী ঠাকুর ওই দুই পণ্ডিতের একজনকে কৈলাস রঞ্জন হাই স্কুলের শিক্ষকের পদে চাকুরির ব্যবস্থা করে দেন। অপরজন সতীশ কাব্যতীর্থ শ্রী ঠাকুরের সঙ্গে পাবনায় ফিরে যান। সৎসঙ্গের প্রথম প্রচারের যুগে শ্রী ঠাকুর কয়েকজন বিশিষ্ট সৎসঙ্গীকে দীক্ষাদানের ক্ষমতা বা আদেশ মৌখিকভাবে দিয়েছিলেন। সতীশ কাব্যতীর্থ তাঁদের মধ্যে একজন। ডাক্তার সূর্য দত্ত তাঁর কাছ থেকে দীক্ষা লাভ করেন। আর যে পণ্ডিত মশাই রংপুরে চাকুরিতে যোগদান করেন, তিনি দিদির বাড়িতে থেকেই চাকুরি করতেন। কিছুদিনের মধ্যে তাকে খুব ধূমপান করতে ও ধূপদুরস্ত জামাকাপড় পরে বাবুগুড়ি করতে দেখা যায়। অপরপক্ষে আর তাকে নাম ধ্যানও করতেও দেখা যেত না। কিছুদিন পর তিনি অন্যত্র চাকুরি নিয়ে রংপুর ত্যাগ করেন। তাকে আর সৎসঙ্গে দেখা যায়নি। একবার প্রচণ্ড বর্ষার মধ্যে শ্রী ঠাকুর এক রংপুরে এসেছিলেন। সারা ব্রিজ তখন হয়নি। স্টিমারে পাকশি স্টেশনে এসে রেলে পার্বতীপুর জংশনে এসে গাড়ি বদল করে রংপুর স্টেশনে নেমে মাইল 3 দূরে ইঞ্জিনিয়ার পাড়ায় বেলতলা রোডে দিদির বাড়িতে এসেছিলেন। গভীর রাত্রিতে পায়ে তিনি হেঁটে এসেছিলেন। সমাধিস্থ অবস্থায় শ্রী ঠাকুরের ভ্রমণ বৃত্তান্ত। আমি তখন বালক। গভীর রাত্রে নানা প্রকার কথাবার্তায় ঘুম ভেঙে গেলে বিছানায় উঠে বসে যা শুনেছিলাম ও দেখেছিলাম তার সবটুকু যেন আজও সিনেমার দেখার মতো চোখে ভেসে ওঠে ও কানে এসে কথাবার্তাগুলি শুনতে পাই। ঘুম থেকে উঠে দেখি
বড় ঘরে শোবার মাচার উপরে বসে শ্রী শ্রী ঠাকুর, প্রভুপাদ ও তার স্ত্রী অর্থাৎ অনন্তনাথের দিদি কথাবার্তা বলছেন। সংক্ষেপে তাঁর সারমর্ম হল, শ্রী শ্রী ঠাকুর সঙ্গীদের নিয়ে বাজিতপুর ঘাটে বেড়াতে এসে হঠাৎ স্টিমারে উঠে পড়েন এবং বাড়িতে শ্রী শ্রী মায়ের কাছে খবর পাঠিয়ে দেন যে তিনি রংপুরে দিদির নিকট যাচ্ছেন। স্টিমারে ওঠার সময় থেকেই নাকি তিনি বাইরে সব কিছু ভুলে গিয়েছিলেন। তার নাকি বাহ্যজ্ঞান ছিল না, অথচ গাড়ি বদল সব ওই ঠিক হয়ে গেছে। রংপুর স্টেশনে নামে ঘোড়ার গাড়িতে ওঠার আগেই পথে একটি মনোরম দৃশ্য দেখতে দেখতে হাঁটতে থাকেন এবং হেঁটেই চলে এসেছেন। মনোরম দৃশ্যটি যে বর্ণনা দিয়েছিলেন তা হল, একটি দেব মন্দিরের চতুর্দিকে সুন্দর পোশাক পরিহিতা এক অল্প বয়সী মেয়ে দুহাতে একটি ফুলের মালা নিয়ে মন্দির পরিক্রমা সহ সুমিষ্ট গান করছিল। সে গানটির একটি কলি, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, সে মরণ স্বরূপ সমান। দেখতে দেখতে শ্রী শ্রী ঠাকুর যখন চৌরাস্তার কাছে বড় ইঁদারাটার নিকট এসেছেন, তখন নাকি দেখেন অপর দিক থেকে দুজন পুলিশ আসছে। অত রাত্রে বর্ষা প্লাবিত রাস্তায় একা একটি লোককে আসতে দেখে সন্দেহ হয়। একটি পুলিশ জিজ্ঞাসা করে, কৌন যাতা হ্যায়? তারা কোনো উত্তর না পাওয়ায় অপর পুলিশটি বলে, উসকো পাকাড় কে পুছনে হোগা। তাতে অপরজন মন্তব্য করে, আরে ছোড় দেও, ও জরুরি শরাবি হ্যায়। শ্রী ঠাকুর ওদের কথাবার্তা শুনে বিচলিত না হয়ে সোজা চলে এসেছেন। কিন্তু রাত্রির অন্ধকারে, বিশেষত বৃষ্টি প্লাবিত পথ ভুল করে প্রভুপাদের বাড়ির পিছনে জলমগ্ন কাঁচা রাস্তার দিয়ে জল ভেঙে ছপ ছপ শব্দ করতে করতে যাচ্ছেন। ডিস্ট্রিক্ট বোর্ডের খেরু চাপরাশি নিকটে তার বাড়ি। সম্ভবত রাত্রে পায়খানা করে এসে ঘরে ঢোকবার আগে ওই শব্দ শুনে জিজ্ঞাসা করে, কে যায়? কোথায় যাওয়া হবে? ওই সময় সম্ভবত শ্রী শ্রী ঠাকুরের বাহ্যগণ ফিরে আসছিল। ওই প্রশ্ন শুনে উত্তর দিতে গিয়ে তিনি প্রভুপাদের নাম মনে করতে পারছিলেন না, অথচ উত্তর দেওয়া দরকার, কেননা তিনি বাড়িটা খুঁজে পাচ্ছেন না। তার নাকি কেবলই মনে পড়ছিল দিদির বাড়ি যাচ্ছেন, কিন্তু বাড়িটা কোথায় ঠাওর করা যাচ্ছে না, বা কারো নামও মনে পড়ছে না। এমন অবস্থায় হঠাৎ মনে পড়ে যায় দিদির নাম বিনোদিনী। তখন ভাবতে লাগলেন যে দিদির নাম যদি বিনোদিনী হয়, তাহলে জামাইবাবুর নাম কি হবে? ওই চিন্তায় তাঁর সিদ্ধান্ত হল জামাইবাবুর নাম নিশ্চয়ই রাধারমণ। তখনই তিনি লোকটা প্রশ্নের উত্তর দিলেন, রাধারমণ গোস্বামীর বাড়িতে যাব। তখন লোকটি বলে উঠল, ও অ্যাকাউন্টেন্টের বাবুর বাড়ি, ওই তো বেলগাছের তলায়। বস্তুত প্রভুপাদ বাড়ির সামনে এক প্রকাণ্ড বেলগাছ ছিল এবং সেজন্য বাড়ির সম্মুখস্থ বস্তুটির নামও ছিল বেলতলা রোড। লোকটি উত্তর শুনে বেলগাছ বাড়ির সবই যেন চকিতে শ্রী ঠাকুরের মনে ও চোখে ভেসে উঠল। ঠাকুর কথাচ্ছলে মাঝে মাঝে বলতেন, দিদির নাম যখন বিনোদিনী, তবে জামাইবাবুর নাম নিশ্চয়ই রাধারমণ। একদিন দেওঘরে শ্রীমান কাজল ভাই শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল, বাবা, তোমাকে নাকি রংপুরে শরাবি বলেছিল? এই প্রশ্নের উত্তরে তিনি নাকি তাঁর জীবনের এই ঘটনাটির বর্ণনা দিয়েছিলেন। সেখানে যোগেশ হালদার মহাশয় উপস্থিত ছিলেন। তিনি উক্ত কাহিনীটি লিখে আলোচনা পত্রিকায় প্রকাশও করেছিলেন। আমি তো পড়েছিলাম, তাতেই জানি যে তিনি যা লিখেছেন তা মোটামুটি ঠিক হলেও সম্পূর্ণভাবে বিবৃতি নয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।